হ্যালো এভরিওয়ান, ফিজিক্স চর্চালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গতি। তো এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের আমাদের যে কয়েকটি অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলোর মধ্যে এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা অনেকটা বেসিক একটা চ্যাপ্টার বলা চলে। এখান থেকে আমাদের প্রতি বছরই বিভিন্ন বোর্ড পরীক্ষায় কিন্তু আমাদের কোশ্চেন এসে থাকে। সো আমাদের এখানে গুরুত্ব সহকারে দেখতে হবে। এখানে একটা কথা বলে রাখি, পদার্থবিজ্ঞান বিষয়টিকে ভালো করে বুঝতে গেলে বা এটাকে ইলাবোরেট করে পড়তে গেলে আমাদের কিন্তু গতি অধ্যায়টা বা গতি বিষয়ে আলোচনাগুলো করে ভালো করে বেসিক সহকারে ক্লিয়ার রাখতে হবে। তো যার দরুন আমি এখানে গুরুত্ব সহকারেই এখানে বোঝানোর চেষ্টা করব যেন তোমরা সহজভাবেই বিষয়টিকে রপ্ত করতে পারো। তো শুরু করছি মেন লেকচারে। তো আমাদের এখানে অধ্যায়টির নাম হচ্ছে গতি বা মোশন। তো গতি বিষয়টা আমাদের বুঝতে গেলে আমাদের জানতে হবে যে কোনো একটা বস্তুর অবস্থান। অবস্থান বলতে লাইক এটার প্রসঙ্গ কাঠামোটা আমাদের জানতে হবে। এরপর প্রসঙ্গ কাঠামোর মাধ্যমে কোনো একটা বস্তুর স্থিতি থেকে কোনো একটা বস্তুর গতি, এখানে কিন্তু গতিটা শব্দটা এখানে এরপর আসবে। তাহলে গতি বিষয়টা বুঝতে গেলে আমাদের বেশ কয়েকটা টার্ম পার হওয়ার পর আমাদের গতি নিয়ে আলোচনা করতে হবে। তো সেই টার্মগুলোই আমি এখানে আলোচনা করব। তো এই টার্মগুলো আমাদের বুঝতে হবে গতি বিষয়টাকে সহজভাবে জানতে গেলে। তো আমি যদি খুব সহজ ভাষায় বলার চেষ্টা করি যে গতি বিষয়টা ব্যাখ্যা করার জন্য, যে ধরো আমাকে প্রশ্ন করা হলো যে আমার বাসা কোথায়, তাহলে আমি উত্তর দিলাম আমার বাসা ময়মনসিংহে। এই স্টেটমেন্ট দ্বারা, আমার এই বক্তব্য দ্বারা কিন্তু আমার বাসার এক্সাক্ট অবস্থানটা কিন্তু আমরা জানতে পারছি না। এজন্য এখানে তিনটা জিনিস এখানে ইনক্লুড করতে হবে। সেটা হচ্ছে যে আমার বাসাটি কোথা থেকে কত দূরে এবং কোন দিকে অবস্থিত, অর্থাৎ অবস্থানটা আমার এই তিনটা বিষয়ের উপর কিন্তু নির্ভর করছে। তাহলে আমার উত্তরটা এভাবে বলা উচিত যে আমার বাসাটি ময়মনসিংহের ধরো কাচিঝুলি এই এরিয়া, কাচিঝুলি থেকে 300 মিটার উত্তর দিকে আমার বাসাটি অবস্থিত। তাহলে এই কথাটার মাধ্যমে কিন্তু আমাদের বাসার অবস্থানটা সম্পূর্ণভাবেই কিন্তু আমরা জানতে পারলাম। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। আমি যে বস্তুর সাপেক্ষে বা যে কাঠামোর সাপেক্ষে এখানে আমি কাচিঝুলি নামক এই জায়গাটা আমি এখানে ফিক্সড করেছি যে এই জায়গা থেকে আমার 300 মিটার উত্তরে কিন্তু আমার বাসাটি অবস্থিত। তো এই যে এই জায়গাটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো আমি সংজ্ঞায় বলে দিয়েছিলাম যে যে দৃঢ় কাঠামোর সাহায্যে কোনো বস্তুর অবস্থান সম্পূর্ণভাবে ভালোভাবে জানা যায় সেটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো এই প্রসঙ্গ কাঠামোর উপর বেসিস করেই কিন্তু আমাদের স্থিতি এবং গতি সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো প্রসঙ্গ কাঠামো কি আশা করি বুঝতে পেরেছো। এখন স্থিতি বিষয়টা বোঝার পূর্বে তো আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই যে এখানে আমি দাঁড়িয়ে আছি, তো এখানে সময় কিন্তু অতিবাহিত হচ্ছে, সময়ের সাথে কিন্তু আমার কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না, এই জিনিসটাকে বলা হবে স্থিতি। এবং আমি যদি একটু মুভমেন্ট করি, সময়ের সাথে কিন্তু আমি আমার অবস্থানটাকে পরিবর্তন করলাম, তাহলে এই জিনিসটাকে বলা হবে গতি। তাহলে এখানে স্থিতি এবং গতি কি, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন হয় অবশ্যই এটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হতে হবে। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে সেই অবস্থাকে বলা হবে স্থিতি বা এটাকে বলা হবে রেস্ট। আর প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান যদি সময়ের সাথে পরিবর্তিত হয় তাহলে সেই অবস্থাকে বলা হবে গতি বা এটাকে বলা হবে মোশন। তো আমি এই সংজ্ঞা তিনটা লিখে রেখেছিলাম, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এই তিনটা সংজ্ঞা আমাদের গতির সংজ্ঞাটা আমাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু ইতিমধ্যে এসেছে। প্রসঙ্গ কাঠামো সংজ্ঞাটা অনেকবার বোর্ডে কিন্তু এখানে এসেছে। তো প্রসঙ্গ কাঠামোর মাধ্যমে আমাদের স্থিতি এবং গতি বিষয়টি ব্যাখ্যা করতে হবে। তো এরপর আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে আমরা যে গতিটা পড়লাম, যে অবস্থানের পরিবর্তন হচ্ছে, তো এই গতির আমাদের বেশ কয়েক রকমের হতে পারে। তো গতির প্রকারভেদ নিয়ে আমাদের বহু নির্বাচনীতে আমাদের অনেক প্রশ্ন হয়ে থাকে। তো আমি এই প্রকারভেদগুলো নিয়ে এখানে আলোচনা করব মেইনলি। আমি একটু মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, তো সচরাচর আমরা বিভিন্ন ধরনের গতি কিন্তু দেখতে পাই। গতির মধ্যে আমরা এখানে ধরো আমরা সাইকেল চালানো, বাইক চালানো বা রাস্তায় গাড়ি চালানো, এরপর হচ্ছে ফ্যান ঘুরছে নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে, এই সমস্ত গতিগুলোই কিন্তু আপাত দৃষ্টিতে একই মনে হচ্ছে। এখানে কিছুটা ব্যতিক্রম রয়েছে, এদের সংজ্ঞাগত এবং এদের আচরণগত কিছু বা এখানে বাহ্যিকভাবে প্রয়োগকৃত কিছু এখানে ব্যতিক্রম এখানে আমাদের রয়েছে। সেই ব্যতিক্রমগুলি আমি এখানে আলোচনা করব এবং এই গতির প্রকারভেদগুলো আমাদের এখানে আলোচনায় থাকবে এখন। তো গতির প্রকারভেদগুলোকে আমরা বেশ কয়েকটা পার্টে ভাগ করেছি। সেই পার্টগুলোর মধ্যে 1 নাম্বার পার্ট বা 1 নাম্বার ক্লাসিফিকেশনটা হচ্ছে যে আমরা যদি একটু লিখি যে গতির প্রকারভেদ,
গতির প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ মোশন। আচ্ছা, তো গতির প্রকারভেদও বলা যায়, এটাকে আমাদের গতির বিভিন্ন প্রকার গতিও বলতে পারি। তো বিভিন্ন প্রকার গতির মধ্যে আমরা বেশ কয়েক প্রকারের গতি নিয়ে এখানে আলোচনা করব। তো প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে রৈখিক গতি বা লিনিয়ার মোশন। আমি একটু লিখছি। রৈখিক গতি বা লিনিয়ার মোশন। এরপর আমাদের আলোচনা করতে হবে, আমি একটু প্রকারভেদগুলো লিখছি, এরপর আমি এখানে ইলাবোরেট করে বোঝানোর চেষ্টা করব। ঘূর্ণন গতি, রোটেশনাল মোশন। এরপর আমাদের আলোচনায় থাকবে চলন গতি, ট্রান্সলেশনাল মোশন। তোমরা তোমাদের ইংলিশ পাঠটুকু এখানে জেনে রাখবে, কারণ তোমাদের এখানে জ্ঞানের পরিধিটা বাড়ানোর জন্য তোমাদের বিষয়টা ভালো করে জানতে গেলে তোমাদের ইংলিশ টার্মটাও জেনে রাখা ভালো মূলত। তো চলন গতি, এরপর আমাদের থাকবে হচ্ছে পর্যায়বৃত্ত গতি, দ্যাটস ইম্পর্ট্যান্ট, পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, তো আমি আপাতত এখানে কয়েকটা বুঝিয়ে নিচ্ছি, এরপর আমি এখানে আসব। তো রৈখিক গতি বা লিনিয়ার মোশনটা কি ভালো করে বোঝার চেষ্টা করবে। তো এটার সংজ্ঞাটা হচ্ছে যে কোনো একটা বস্তুর গতি যদি সরল রেখা বরাবর সীমাবদ্ধ থাকে বা সরল রেখা বরাবর চলতে থাকে, তাহলে সেই গতিটাকে বলা হবে লিনিয়ার মোশন। যেমন সোজা রাস্তায় যখন আমরা গাড়ি চালাই বা সোজা রাস্তায় যখন গাড়ি চলাচল করে, তখন সেই গতিটাকে বলা হবে লিনিয়ার মোশন বা রৈখিক গতি। এরপর রয়েছে ঘূর্ণন গতি, রোটেশন মানে হচ্ছে ঘূর্ণন, আর রোটেশনাল মানে হচ্ছে রোটেশনাল মোশন হচ্ছে ঘূর্ণন গতি। তো একটা বস্তু নির্দিষ্ট বিন্দুর চারদিকে কেন্দ্র করে বা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন ঘুরে, তখন তার মধ্যে যে গতি কাজ করে সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। অর্থাৎ একটা বস্তু নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন ঘুরে, তখন তার মধ্যে যে গতি ক্রিয়াশীল হয় সেই গতিটাকে আমরা বলছি ঘূর্ণন গতি। এটা হচ্ছে যেমন ঘড়ির কাঁটার গতিতে কি হয়, একটা বিন্দুকে কেন্দ্র করে চারদিকে ঘুরছে। ফ্যানের গতি দূরত্ব অপরিবর্তিত রেখে কিন্তু ফ্যানটা নির্দিষ্ট অক্ষ বরাবর এখানে ঘুরছে, অর্থাৎ ফ্যানের পাখা কিন্তু এখানে এক্সচেঞ্জ হচ্ছে না বা এখানে দূরত্ব পরিবর্তন হচ্ছে না, যতটুকু রেঞ্জে ঘোরার কথা ততটুকু পাখার রেঞ্জ অনুসারে কিন্তু সে ঘুরছে। এই গতিগুলোকে বলা হবে মেনলি আমাদের ঘূর্ণন গতি। এরপর যে গতিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন। চলন গতি কি? চলন গতিটা হচ্ছে যে কোনো একটা বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি বস্তুটির সকল কণা সমান সময়ে সমান দূরত্ব এখানে অতিক্রম করবে। অর্থাৎ একটা বস্তু যখন নির্দিষ্ট একটা তলের উপর দিয়ে যখন চলবে, তখন ওই বস্তুটার সকল কণা একই সময়ে নির্দিষ্ট দিকে কিন্তু অতিক্রম করবে, তখন তার মধ্যে যে গতি সেটা হচ্ছে চলন গতি। লাইক আমি যদি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যে একটি টেবিলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে একটি বইকে যখন তুমি সরাবে বা মুভমেন্ট করাবে, তখন তার মধ্যে যে গতি সেটা হচ্ছে চলন গতি। কেন? কারণ ওই বইটির সকল কণা মুভমেন্ট করার সাথে সাথে কিন্তু একই দিক থেকে নির্দিষ্ট সময় পরপর অন্য দিকে কিন্তু তার গতির পরিবর্তন হচ্ছে। এই জিনিসটাকে বলা হচ্ছে চলন গতি, অর্থাৎ সকল কণা একই সময় একই দিকে চলাফেরা করবে বা একই দিকে যাবে, সেই জিনিসটা হচ্ছে চলন গতি। এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এখানে আমি একটু স্টপ রেখেছিলাম, এটা আমাদের ভালো করে বুঝতে হবে এবং এই সংজ্ঞাটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট আমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য। এটা বহুবার কিন্তু বোর্ডে এসেছে, যার কারণে আমি সংজ্ঞাটা একটু লিখে দিচ্ছি। পর্যায়বৃত্ত গতি, আমি একটু উপরের ক্লাসিফিকেশনগুলো একটু মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখন যেটা পড়বো সেটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি, পিরিয়ডিক মোশন। আচ্ছা, পর্যায়বৃত্ত গতি জিনিসটা কি? পর্যায়বৃত্ত গতি
কি হয় এখানে মেইনলি এখানে দুইটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে একটা গতিশীল বস্তু কণার এখানে দুইটা টার্ম আমি এখানে বলে দেই। নির্দিষ্ট বিন্দু লাগবে যে বিন্দুটাকে কেন্দ্র করে ওই বস্তুটা ঘুরবে এবং ওই বস্তুটা যে ঘোরার সময় অর্থাৎ একই সময়ে নির্দিষ্ট সময় পরপর অর্থাৎ নির্দিষ্ট সময় পরপর কিন্তু এটা একই দিক থেকে ঘুরতে থাকবে, একই দিক হতে হবে এবং নির্দিষ্ট সময় লাগবে, নির্দিষ্ট সময় এখানে লাগবে। তাহলে এখানে আমরা কি কি বিষয় এখানে ফাইন্ড আউট করলাম? নির্দিষ্ট বিন্দু, একই দিক এবং নির্দিষ্ট সময়, এই তিনটা জিনিসকে আমরা একত্র করে এই সংজ্ঞাটা দিব যে পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে যে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান সময়ে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে। আই রিপিট, কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করছে, তাকে পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন বলা হয়। পিরিয়ড মানে হচ্ছে পর্যায়ক্রম পরপর বা নির্দিষ্ট সময় পরপর কিন্তু আবর্তন হওয়া বোঝায়, যার কারণে এখান থেকে নামটা এসেছে পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি। তো সংজ্ঞাটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এই জন্য আমি সংজ্ঞাটা তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা খাতায় এটা কিন্তু নোট ডাউন করে নেবে। তো পিরিয়ডিক মোশনের সংজ্ঞাটা হবে যে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে আবর্তন করে, একই দিক হতে আবর্তন করে তাকে বা সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। সংজ্ঞাটা অনেকটা বড়, বাট এটাকে ভালো করে বুঝতে হবে। এটা বোঝার জন্য আমি তিনটা পয়েন্ট এখানে দিয়ে দিয়েছি যে নির্দিষ্ট বিন্দু থাকতে হবে, একই দিক থেকে অতিক্রম করতে হবে এবং নির্দিষ্ট একটা সময় লাগবে এখানে ঘুরতে। তো এটার একটা এক্সাম্পল হচ্ছে যে ঘড়ির কাঁটার গতি যদি আমরা চিন্তা করি, যে আমাদের যাদের ওয়াচ রয়েছে এখানে যদি আমরা দেখি যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দিক বরাবর একই দিক থেকে অতিক্রম করছে নির্দিষ্ট সময় পরপর, তাহলে এখানে কি হচ্ছে, একটা পয়েন্ট এখানে রয়েছে, এখানে একটা কেন্দ্র এখানে রয়েছে, এই কেন্দ্রকে বা এই পয়েন্টটাকে কেন্দ্র করে একই দিক থেকে, অর্থাৎ ঘড়িটা কিন্তু অবশ্যই আমরা যে বলি যে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, অর্থাৎ এটা যদি ঘড়ি হয় তাহলে এটা কিন্তু এই দিক থেকে ঘুরছে, অর্থাৎ ডান থেকে বামে কিন্তু আমাদের এখানে আসছে। যদি এটা উল্টা দিকে করে তাহলেও এটা অবশ্যই এক ধরনের গতি, বাট এটা আমাদের কিন্তু ঘড়িটা আমাদের কিন্তু সঠিক সময় বা কাল দিচ্ছে না, সেটাকে আমরা নষ্ট ঘড়ি বলতে পারি। তো এই জন্য নির্দিষ্ট সময় পর পর কিন্তু এই ঘড়িটা অতিক্রম করছে, এই গতিটাকে আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, সেটা হচ্ছে যে আমাদের সূর্যকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্রগুলো কিন্তু চারপাশে ঘুরতেছে, গ্রহ উপগ্রহগুলো কিন্তু ঘুরছে, পৃথিবী কিন্তু সূর্যকে কেন্দ্র করে কিন্তু চারপাশে ঘূর্ণায়মান রয়েছে, এটা কিন্তু থেমে থাকছে না, নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করছে, এই জন্য এই গতিটাকেও বলা হবে পর্যায়বৃত্ত গতি। তো আশা করি পর্যায়বৃত্ত গতির এক্সাম্পল এবং ডেফিনিশন দুটোই তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের যে বিষয়টা জানতে হবে লাস্ট ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে স্পন্দন গতি বা এটাকে বলা হয় হারমোনিক মোশন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় সময় এটা এসেছে। তো আমি এই সংজ্ঞাটাও বুঝিয়ে দিব এবং এটা লিখে দিব ডেফিনিশনটা। আমি উপরের পার্টটুকু মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, 5 নম্বর যে ক্লাসিফিকেশনটা সেটা হচ্ছে স্পন্দন গতি, হারমোনিক মোশন।
স্পন্দন গতি জিনিসটা কি? স্পন্দন গতি হচ্ছে যে এখানে নাম দেখেই বোঝা যাচ্ছে যে স্পন্দিত হতে থাকবে। কীভাবে স্পন্দিত হতে থাকবে? অবশ্যই স্পন্দন গতিটা কিন্তু একটা পর্যায়বৃত্ত গতির মধ্যেই পড়ে, বা এটা একটা নির্দিষ্ট পরপর বা নির্দিষ্ট সময় পরপর কিন্তু এটার দিকটা ভিন্ন হতে পারে, বাট এটা ওয়ান কাইন্ড অফ পর্যায়বৃত্ত গতি, কারণ এটা নির্দিষ্ট সময় পরপরই কিন্তু অতিক্রম করছে। তাহলে আমরা এই স্পন্দন গতির সংজ্ঞাটা কিভাবে দিব? স্পন্দন গতির সংজ্ঞাটা দিব যে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা, রিপিট, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যদি চলে, তাহলে সেই ধরনের গতিকে আমরা বলছি স্পন্দন গতি। তাহলে আমরা সংজ্ঞাটা দিব যে কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণার পর্যায়কালের অর্ধেক সময় যদি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যদি আসে, তাহলে সেই গতিকে আমরা বলবো স্পন্দন গতি বা হারমোনিক মোশন। তাহলে আমরা এই সংজ্ঞাটা লিখছি, এরপর আমি এটাকে ইলাবোরেট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় যদি গতির বিপরীতে চলে, বা এটাকে ওই পর্যায়কালের বা তার বিপরীতে মানে পর্যায়কালের বিপরীতে চলে, তাকে বা সেই ধরনের গতিকে স্পন্দন গতি বলা হয়। এটাকে স্পন্দন গতি বা কম্পন গতি আমরা বলতে পারি। স্পন্দন বা কম্পন গতি বলা হয়, দুটোর একই অর্থ প্রকাশ করছে, স্পন্দন গতি বলা হয়। আচ্ছা, তাহলে এটা সংজ্ঞাটা আমি কি লিখেছি যে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, সেই ধরনের গতিকে আমরা বলছি স্পন্দন গতি বা হারমোনিক মোশন। হারমোনিক মানে ছন্দিত হওয়াটাকে বোঝাচ্ছে। এখানে একটা সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে যে আমরা যখন দোলনা নিশ্চয়ই দেখেছি, যে দোলনাটাকে আমি যখন বাড়ি থেকে একটু ধাক্কা দিব, তখন কিন্তু সেই দোলনাটা একবার ওদিকে যাবে, আরেকবার কিন্তু পেছনের দিকে আসবে, অর্থাৎ তার গতির কিন্তু পরিবর্তন হবে। একবার যাচ্ছে এদিকে, আরেকবার কিন্তু এদিকে আসছে, অর্থাৎ একবার যখন এদিকে যাবে তার বিপরীত, অর্থাৎ তার গতির বিপরীতে কিন্তু আবার এখানে তার সরণটা হচ্ছে বা এখানে তার বিস্তারটা হচ্ছে। এই যে বিষয়টা, সেটা হচ্ছে কিন্তু আমাদের স্পন্দন গতি। আমরা যখন সুরশলাকা বা গিটার দেখেছি, তখন কিন্তু সাপোজ একটা সুরশলাকা কিন্তু এরকম যে একবার এদিকে দুলে আরেকবার কিন্তু এদিকে দুলছে, অর্থাৎ পর্যায়কালের কোনো একটা নির্দিষ্ট সময় একদিকে, বাকি অর্ধেক সময় ওই পর্যায়কালের তার বিপরীত দিকে চলছে, সেই গতিটাই হচ্ছে আমাদের স্পন্দন গতি। তাহলে আমরা এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি যে সুরশলাকার গতি, গিটারের গতি বা দোলনার গতি, এগুলো হচ্ছে, বা সরল দোলকের গতি একটা ভালো এক্সাম্পল হতে পারে। সরল দোলক আশা করি আমরা সকলেই দেখেছি। সরল দোলকটা কি করে, একটা নির্দিষ্ট সময় পরপর কিন্তু একবার এদিকে যাবে, আর একবার এখানে গিয়ে আবার এদিকে আসবে, অর্থাৎ সাম্যাবস্থায় একবার আসবে আর একবার এখানে যাবে, আবার কিন্তু এখানে চলে আসবে, অর্থাৎ তার গতির কিন্তু পরিবর্তন হচ্ছে, বিপরীত দিক থেকে গতির পরিবর্তন হচ্ছে। এই জিনিসটাকে আমরা বলবো যে স্পন্দন গতি বা হারমোনিক মোশন। তো এটা ছিল গতির আলোচনা বা গতির এখানে প্রকারভেদ, বিভিন্ন প্রকার গতি। তো আমরা আজকে মূলত কি করেছি, আজকে আমরা আমাদের গতি চ্যাপ্টারের প্রথম বিষয় প্রসঙ্গ কাঠামো সম্পর্কে জেনেছি। প্রসঙ্গ কাঠামোটা আমাদের অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এটাকে রেফারেন্স কাঠামো বলা হয়, রেফারেন্স ফ্রেমও বলা হয় এটাকে, প্রসঙ্গ কাঠামো। তো এই প্রসঙ্গ কাঠামো থেকে আমাদের কিন্তু স্থিতি, তারপর গতি, এই বিষয়গুলো আমরা কিন্তু ব্যাখ্যা করেছি, এবং সেই সাথে বিভিন্ন প্রকার গতি সম্পর্কে আমরা এখানে আলোচনা করেছি। এখানে গতির সংজ্ঞা এবং স্পেশালি পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতির সংজ্ঞাটা আমাদের সংজ্ঞামূলকভাবে অনেকটা ইম্পর্ট্যান্ট, কারণ এই দুটোই বেশিরভাগ কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, আর বাকিগুলোও আমাদের এমসিকিউর জন্য সমভাবে গুরুত্বপূর্ণ। তো আশা করি আমার আজকের লেকচারটি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। ফিজিক্স চর্চালয়
ইউটিউব চ্যানেল এটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক পেজ এটাকে ফলো দিয়ে রাখবে। আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই বেল বাটনে চাপ দিয়ে রাখবে। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী লেকচারে। আসসালামু আলাইকুম।